হ্যালো স্টোরি লাভার্স, চলে আসলাম আপনাদের একটি গল্প শোনাতে। আজকের গল্পটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমরা নতুন গল্প নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে রহস্য পত্রিকা মে 2011 সংখ্যা থেকে। গল্পের নাম রাত ঠিক 12টা। গল্পটি লিখেছেন রিয়াজুল আলম শাওন। এটি একটি রোমাঞ্চ গল্প। তো শুরু করছি আজকের গল্প। ট্রেনে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাথে আছে আমার স্কুল ও কলেজ জীবনের বন্ধু ইমরান। 10 বছর পর ইমরানের সাথে দেখা। এই 10 বছর ইমরানের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, থাকবে কি করে। এইচএসসি পরীক্ষার পরেই আমি কানাডায় চলে যাই। কানাডায় বেশ ভালোভাবে সব কিছু গুছিয়ে এনেছিলাম, অর্থ উপার্জনও হচ্ছিল ভালো, আর ইতিমধ্যে দুটো বড়সড় ডিগ্রি নিয়ে ফেলেছি। হঠাৎ কয়েক বছর আগে আম্মু খুব অসুস্থ হয়ে পড়লে আমি পুরোপুরি দেশে চলে আসি। দেশে এসেই একটা এনজিওতে লোভনীয় চাকরি পেয়ে যাই। তারপর থেকে বিদেশে যাওয়ার আর ইচ্ছা হয়নি। ইমরানের সাথে 1 মাস আগে হঠাৎ কক্সবাজারে দেখা হয়ে গেল। ইমরান এবং ওর স্ত্রী কেয়া কক্সবাজার ঘুরতে এসেছিল। দেশে ফিরে চাকরি করছি 3 বছর হয়ে গেল। এই 3 বছর ইমরানের কথা অনেক ভাবলেও দেখা করার সুযোগ হয়নি। অনেকদিন পর ইমরানের সাথে দেখা হয়ে আনন্দে অভিভূত হয়ে গেলাম। ইমরানের অবস্থাও একই। কক্সবাজারে দেখা হওয়ার পর থেকে ইমরান আমাকে ছাড়ছে না, সবসময় আমার সাথে থাকার চেষ্টা করছে। এই যে এখন সিরাজগঞ্জে ও নানা বাড়ি যাচ্ছে, সেখানে ও জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। ওর স্ত্রী কেয়া অবশ্য আমাদের সাথে আসেনি, ও ঢাকাতেই আছে। ইমরান বলল, রিয়াজ, কেমন লাগছে ট্রেন ভ্রমণ? খুব ভালো লাগছে। কতদিন পর একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। আসলে তোকে আমি সঙ্গে এনেছি একটা কারণে। কী কারণে? সেদিন তোর বাসায় গিয়ে জানতে পারলাম ফারিয়া ভাবির কথা। ফারিয়া ভাবি নাকি এখন পাবনা মেন্টাল হসপিটালে। কি হয়েছিল রিয়াজ? আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, সে অনেক বড় কাহিনী। প্লিজ আমাকে অন্তত সব কিছু বল। আমি জানতে চাই তোর জীবন সঙ্গী, ভালোবাসা, ফারিয়া কেন পাগল হয়ে গেল, কেন তোর জীবনটা আজ বিষাদে ঢাকা। আমি সব জানতে চাই রিয়াজ। ইমরানের পিড়াপিড়িতে আমি বলতে শুরু করলাম, দেশে চাকরিটা পাওয়ার পরেই এক শুভ দিনে ফারিয়ার সাথে আমার বিয়েটা হয়। তো পরিবারের পছন্দেই বিয়েটা সম্পন্ন হয়। প্রেম করার সুযোগ আর ইচ্ছা কোনোটাই আমার হয়নি, তাই মা বাবার পছন্দকে অগ্রাহ্য করিনি। বিয়ের পরপরই আমি বুঝতে পারলাম জীবনের সবচেয়ে সঠিক কাজটা আমি করেছি। ফারিয়ার সাথে আমার সম্পর্কটা ছিল একদম বন্ধুর মতোই। ওকে যতই দেখছিলাম ততই মুগ্ধ হতাম। আমার ফিরতে যত রাতই হোক, ও না খেয়ে অপেক্ষা করত। ও আমাকে সিগারেট খেতে দিত না। এ নিয়ে ওর সাথে আমার অনেক মনোমালিন্য হয়েছে, তবে মনোমালিন্যের মধ্যেও আনন্দ লুকায়িত ছিল। ওর সবচেয়ে বড় গুণ ছিল ওর চাওয়া কম ছিল। যে জিনিসটা যেন ওর অভিধানে ছিল না। ওর জন্য কোনো জিনিস কিনলেও খুশি হওয়ার বদলে কেমন যেন ভ্রু কুচকাত। ফারিয়া কখনো চাকরি করতে চাইতো না। চেষ্টা করলে ও বেশ ভালো চাকরিই করতে পারত। কোনো এক অদ্ভুত কারণে চাকরির কথা বললেই ও মুখ গোমড়া করে ফেলত। আসলে ওর ধারণা ছিল চাকরি করলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ও কোনোভাবেই এটা চায়নি। ফারিয়া আমার খুব যত্ন নিত। একদিন রাতে আমার খুব জ্বর হলো। ফারিয়া বাসার কাউকে না জেনে সারা রাত আমার সেবা যত্ন করলো। জ্বর বরাবর আমাকে খুবই ভোগায়, কিন্তু ফারিয়ার হাতের স্পর্শে, ভালোবাসায় পরদিনই আমি সুস্থ হয়ে উঠলাম। ওর দিকে তাকালে আমার মনে হতো শুধু ওর দিকে তাকিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারবো। ফারিয়াকে দেখতে খুব নরম মনে হলেও ফারিয়া খুব শক্ত ছিল। একবার হলো কি, ছুরিতে ওর হাত কেটে যায়, পুরো হাত রক্তে মাখামাখি। ফারিয়া একবারও কোনো আওয়াজ করলো না, অথচ আমি নিজে খুব ভয় পেয়েছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানতে পারলাম দুটি শিরা কেটে গেছে। ঘটনাটি দেখে আমি খুব অবাক হয়েছিলাম। ফারিয়া খুব সাহসীও ছিল। প্রায়ই গভীর রাতে ও আমাকে নিয়ে ছাদে চলে যেত।
আমি এই নিয়েও ওকে অনেক রাগারাগি করেছি। আমার রাগ দেখে ফারিয়া শুধু হাসত। ওর হাসিও ছিল অপসরীর মতো। ফারিয়াকে পেয়ে আসলে খুব সুখী হয়েছিলাম। আমার সুখের মাত্রা আরও বাড়লো বিয়ের 1 বছর পর। ফারিয়া মা হতে যাচ্ছে। অদ্ভুত আনন্দে আচ্ছন্ন হলাম আমি। ফারিয়া কিছু ব্যাপারে খুব পাগলাটে ছিল। প্ল্যান সেট করার প্রতি ওর খুব আগ্রহ ছিল। ওর আগ্রহের মূল্য দিতে গিয়ে প্রায়ই আমরা প্ল্যান সেটের চেষ্টা করতাম। আমি গভীর রাতে লাইট নিভিয়ে পদ্মাসনের মতো বসতাম। তারপর মনে মনে বলতাম, হে নিকটতম আত্মা, আমাদের যে কোনো একজনের উপর ভর করো, এসো এসো এসো। আসলে পুরো ব্যাপারটাই ছিল একটা খেলা। আমরা জানতাম কখনোই এভাবে আত্মা চলে আসতে পারে না। একদিন আমি আর ফারিয়া পদ্মাসনের মতো বসে প্ল্যানচেটের চেষ্টা করছি। রাত তখন 12টা। হঠাৎ ফারিয়া শটান হয়ে উঠে দাঁড়ালো। আমি বললাম, ফারিয়া, ফারিয়া, কি হয়েছে? গম্ভীর ভরাট গলায় কেউ বলল, ফারিয়া নেই, আমি এসেছি। তুমি কে? তুমি যাকে ডেকেছ, নিকটতম আত্মা। তুমি চলে যাও, চলে যাও। না, আমি যাব না, আমি থাকব। প্রতিদিন রাত 12টায় আসব। আমি ভয়ে কাঁপতে লাগলাম। মনে হলো ভয়ে আমার হৃৎপিণ্ড থেমে যাবে। আমি ঘুমিয়ে পড়লাম বা জ্ঞান হারালাম। সকালবেলা সব কিছু স্বাভাবিক। ফারিয়া ঘুম থেকে উঠে চা বানিয়ে আনলো। আমি বুঝতে পারলাম রাতের সব কিছুই আমার স্বপ্ন। অফিসে যেতে ইচ্ছা করছিল না, তবুও জোর করে গেলাম। অফিস থেকে ফিরে জানতে পারলাম সকাল থেকে আমাদের কাজের ছেলে জামশেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বুঝতে পারলাম ছেলেটা হয়তো পালিয়ে গেছে। সেদিন রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি ফারিয়া আমার পাশে নেই। লাইট জ্বেলে দেখলাম ফারিয়া শটান হয়ে দাঁড়ানো। ওর চোখ দুটো জল জল করছে, বারবার জিভ বের করছে। আমি বললাম, ফারিয়া? ফারিয়া নেই, কে তুমি? তোমার নিকটতম আত্মা। তুমি চলে যাও, চলে যাও। না, আমি যাব না। তোমাকে যেতেই হবে। ফারিয়া হঠাৎ হিংস্র হয়ে উঠল, আমাকে সজোরে লাথি দিল। আমি দেয়ালের উপর ছিটকে পড়লাম। ফারিয়া দরজা খুলে বাইরে চলে গেল। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম, তারপরে বিছানায় পড়ে গেলাম। সকালে চোখ মেলে তাকাতেই দেখলাম ফারিয়া আমার পাশে ঘুমাচ্ছে। আমি সকালে নাস্তা না খেয়েই অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে জানতে পারলাম আমাকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রাম যেতে হবে। আমাদের কোম্পানি একটা নতুন প্রজেক্ট খুলবে চট্টগ্রামে, সেজন্যই আমাকে যেতে হবে। আমি দুপুরের খাবার খেয়েই চট্টগ্রাম রওনা দিলাম। কিন্তু চট্টগ্রামে গিয়ে বিরাট ফ্যাসাদে পড়লাম। যেদিন চট্টগ্রামে গেলাম সেদিন থেকে পুরো 1 সপ্তাহে 10 জন মানুষ খুন হলো। প্রতিটি মানুষের বুক, পেট চৌকোন আকার করে কাটা। আমি কাজ শেষ করেই ঢাকায় ফিরে এলাম। ঢাকায় ফিরে ফারিকে দেখে আশ্বস্ত হলাম। আগের থেকে ও আরও সুন্দর হয়েছে। ওর চোখে মুখে ছিল সন্তানের প্রতীক্ষা। রাতে ঘুমানোর আগে ফারিয়া 1 গ্লাস পানি খায়। আমি সেদিন রাতে ফারিয়ার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম, যাতে ওর ঘুম না ভাঙে। এভাবে টানা 1.5 মাস আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিতে লাগলাম। এক সময় হঠাৎ আবার অফিসের কাজে আমাকে চট্টগ্রাম যেতে হলো। এবার প্রায় 2 মাসের সফর। এই 2 মাসে চট্টগ্রামে প্রায় 18 জন মানুষ খুন হলো। সবারই বুক, পেট চৌকোন আকার করে কাটা। পুরো চট্টগ্রামে রেড অ্যালার্ট জারি হলো। কোনো সংঘবদ্ধ চক্র কাজ ঠিক করেছে বলে সবাই ধারণা করতে লাগলো। বাড়িতে বাড়িতে শুরু হলো পুলিশের বিশেষ অভিযান। এই ভয়াবহ পরিস্থিতিতে
মা ফোন করে জানালো আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। খবরটি শুনে মনে হলো আমার সব দুঃস্বপ্নের অবসান ঘটেছে। আমি তাড়াতাড়ি ঢাকায় ফিরে এলাম। আমার মেয়ের নাম রাখলাম অধরা। আমি ইমরানের দিকে তাকিয়ে বললাম, ইমরান, জিশানের কথা মনে আছে? হ্যাঁ, আমাদের স্কুল জীবনের বন্ধু। জিশানের সাথে আমার দেখা হয় ঢাকাতেই। জিশান তখনও বিয়ে করেনি। একটা ছোটোখাটো ফ্ল্যাট ভাড়া করে থাকতো জিশান। একদিন আমি, ফারিয়া এবং অধরাকে নিয়ে জিশানের বাসায় যাই। গল্প জমে ওঠে খুব। জিশান অনেক অনুরোধ করলো রাতের থেকে যেতে। ছোট বাচ্চা নিয়ে কোথাও থাকা খুব মুশকিল, তবুও আমরা জিশানের ফ্ল্যাটে থেকে গেলাম। সেই রাতে পাশের রুমে একটা আর্তচিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি পাশের রুমে গিয়ে দেখি জিশানের বুক, পেট, চোখ কোণ আকার করে কাটা। ফারিয়ার সারা শরীরের রক্ত, আর ফারিয়ার মুখে কি কি ছিল? জিশানের কলিজা। ও মাই গড, কি বলছিস রিয়াজ? হ্যাঁ। ফারিয়া আমাকে দেখে দৌড়ে বাইরে চলে গেল। আমি অধরাকে কোলে নিয়ে বাইরে বেরোলাম। আমাকে পালাতে হবে, তা না হলে পুলিশের হাতে ধরা পড়ে যাব। আমি সেই রাতটা অধরাকে নিয়ে ফুটপাতে কাটালাম। সকালে বাসায় গিয়ে দেখি ফারিয়া বাসাতেই রয়েছে। ওকে বা বাসার কাউকে এ বিষয়ে কোনো কথা বললাম না। ফারিয়াকে অনেক বুঝিয়ে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। রাতে ঘুমানোর সময় আমার অনেক হিসাব মিলে গেল। চট্টগ্রামের হত্যাকাণ্ডগুলো তাহলে ফারিয়াই করেছে। এছাড়া ঢাকায়ও কিছু রহস্যজনক হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো হয়তো ফারিয়া করেছে। হঠাৎ আমার মনে পড়লো অধরার কথা। ওকে ফারিয়ার সাথে পাঠিয়ে দেওয়া একদম ঠিক হয়নি। সারা রাত আমার ঘুম হলো না। সকালবেলা আমার শ্বশুরবাড়ি থেকে খবর এলো অধরাকে পাওয়া যাচ্ছে না। আমি পাগলের মতো ফারিয়াদের বাড়িতে ছুটে গেলাম। ফারিয়াকে দেখলাম পাগলের প্রলাপ বকছে। ফারিয়া নিজেও হয়তো জানে না ও একটা খুনি। দুপুরের দিকে ফারিয়াদের বাড়ির পাশের ডোবায় অধরার মৃতদেহ পাওয়া যায়। অধরার বুক, পেট, চোখ অনাকার করে কাটা ছিল। ফারিয়া তখন পুরোপুরি পাগল প্রায়। ওকে পাঠিয়ে দেওয়া হয় পাবনা মেন্টাল হসপিটালে। আমি বুকে পাথর বাঁধি। ফারিয়াই যে অধরাকে মেরে ফেলেছে তা আমি কারো কাছে প্রকাশ করিনি। কি লাভ? এতে আরো সবাই আমাকে পাগল ভাবত। কেউ এসব বিশ্বাস করতো না। ইমরান কপালের ঘাম মুছে বলল, কেউ বিশ্বাস না করলেও আমি তোর সব কথা বিশ্বাস করেছি, কিন্তু একটা হিসাব মিলছে না। কি হিসাব? ভাবি চট্টগ্রামে গিয়ে মানুষ খুন করেছে। আশ্চর্য। হ্যাঁ, আত্মার হয়তো অনেক ক্ষমতা ছিল। আবার এমনও তো হতে পারে চট্টগ্রামেও কোনো মানুষের উপরে এরকম একটা খারাপ আত্মা ভর করেছিল। হতে পারে। আচ্ছা রিয়াজ, ভাবি তো মেন্টাল হসপিটাল থেকে পালাতে পারে বা ওইখানেও মানুষ মারতে পারে। আমার মনে হয় আত্মার ওকে ছেড়ে চলে গেছে। কি করে নিশ্চিত হলি? স্রেফ অনুমান। এতক্ষণ করার পরও কি ওর স্বাদ মেটেনি? সিরাজগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ইমরানের নানি বেঁচে নেই, তবে নানা বেঁচে আছে। নানার বিশাল বাড়ি। নানার দেখাশোনা করেন ইমরানের ছোট খালা। খালা বিধবা, তার একটা ছোট মেয়ে আছে, নাম লিপি। ইমরানের নানা আমাদেরকে দেখে খুব খুশি হলেন। পুরো বাড়িটা আমাদের ঘুরিয়ে দেখালেন। রাতে প্রচুর খাবারের আয়োজন করলেন। আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই রাতে খেয়েই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ইমরান আমাকে ডেকে তুলল। হাঁপাতে হাঁপাতে বলল, রিয়াজ, বাইরে যেতে হবে। কেন? লিপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? সমস্ত বাড়ি, পাড়া, মহল্লা খোঁজা হয়ে গেছে, কোথাও লিপি নেই। খালা খুব কান্নাকাটি করছেন। আমরা সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, লিপিকে পাওয়া গেল না। সারা শহরে মাইকিংয়ের ব্যবস্থা করা হলো। স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেওয়া হলো। দুদিন পর আমি আর ইমরান ঢাকা এসে পৌঁছালাম। ইমরানের চোখে বারবার পানি দেখতে পাচ্ছি।
কারণ লিপিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই খালাতো বোনটাকে ইমরান খুব ভালোবাসত। আমি ইমরানের কাঁধে হাত দিয়ে বললাম, ইমরান, এত ভেঙে পড়িস না। আজ আর তোর বাড়িতে গিয়ে কাজ নেই। আব্বু আম্মু গ্রামে গেছেন, আমি বাড়িতে একা, আমার সাথে থেকে যা। ইমরান রাজি হলো। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। আমি ঘরের তালা খুললাম। এরপর দুজনে মিলে হাত মুখ ধুয়ে নিলাম। বাইরে থেকে বিরিয়ানি এনেছিলাম, রাতে 2 বন্ধু বিরিয়ানি খেলাম। আমাদের শুয়ে পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। আমি বললাম, ইমরান, আমি তোকে আরও কিছু কথা বলতে চাই। বল। ভয় পাবি না তো? মানে? আসলে তোকে আমি সিরাজগঞ্জে যাওয়ার সময় যে ঘটনা বলেছি সব মিথ্যা। আসলে আত্মাটা ফারিয়ার উপর ভর করেনি, ভর করেছিল আমার উপর। ঢাকা চট্টগ্রামের হত্যাকাণ্ডগুলো আমিই ঘটিয়েছি, নিশানকেও আমি মেরেছি। আমি ফারিয়াকে ঘুমের ওষুধ খাওয়াতাম যাতে ও আমার কোনো কাজের সাক্ষী না থাকে। তবু জিশানকে মারার দৃশ্যটাও দেখে ফেলে। ফারিয়া বুঝতে পারে ওর এবং অধরার জীবনও নিরাপদ নয়। তখন ও অধরাকে নিয়ে ওর বাবার বাড়ি চলে যায়। কিন্তু অধরা আমার হাত থেকে নিস্তার পায়নি। অধরাকে খুন করার পর ফারিয়া সবাইকে বলতে থাকে আমার কুকীর্তির কথা। তখন আমি চালাকি করে ফারিয়াকে পাগল সেজে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিই। তবে বর্তমানে আমি খুব বুঝে শুনে কাজ করি। লাশ এমনভাবে লুকিয়ে ফেলি যাতে কেউ সহজে তা না পায়। আত্মাটার সাথে আমার খুব বন্ধুত্ব। আত্মাটা প্রতিদিন রাত 12টায় আমার উপর ভর করে এবং সকালে আলো ফোটার আগেই চলে যায়। আমার প্রথম শিকার হচ্ছে কাজের ছেলে জামশেদ, এবং আপাতত আমার সর্বশেষ শিকার লিপি। ওর লাশটা আমি তোদের নানার বাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছি। আমি ইমরানের দিকে তাকালাম। ইমরান কাঁপছে। আমি বেশ বুঝতে পারলাম ওর হাত পা শীতল হয়ে গেছে। ইমরান শুধু বলল, আ- আমি এখন যাব। আমি জিভ বের করে হেসে বললাম, বাচ্চা ছেলের মতো কথা বলছিস কেন ইমরান? তুই যেতে পারবি না। দেখছিস না রাত 12টা বাজতে 38 সেকেন্ড বাকি। তো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজকের রোমাঞ্চ গল্প রাত ঠিক 12টা। আমাদের আজকের গল্পের গল্পকথক ও রিয়াদ চরিত্রে ছিলেন সাজিদ মুহতাসিব এবং ইমরান অশরীরী আত্মা, ও সার্বিক উপস্থাপনায় ছিলাম আমি রেদওয়ান রেজো। পুরো গল্পটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনার স্বরচিত কিংবা আপনার জানা সেরা সব গল্প লেখকের নাম সহ পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো shrutishiল্প@gmail.com, হুইচ ইজ SHRUTISHILPO@gmail.com। ঠিকানাটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।